আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ইতিমধ্যে বিডি হালচালকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া। প্রিয় ভিউয়ার্স, আজ আবারও তো তিশাকে নিয়ে আলোচনা করব। তবে আজ পদ্মাপাড়ির তিশাকে নিয়ে প্রথমে আলোচনা করব, শেষে থাকবে বরিশাল বরগুনার মেয়ে তিশার কথা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পদ্মা চর থেকে এক এক করে অল্টারনেট করে পাবনাতে এসে ভিড় করছে, পাবনার সিট দখল করার চেষ্টা অব্যাহত আছে তিশা পরিবারের লোকজন। খুব সুন্দর করে তারা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা সাজিয়ে গুছিয়ে বলতে পারে। খুব তীক্ষ্ণ দৃষ্টি কিংবা সিক্স সেন্স যদি আপনার কাজ না করে, তাদের ভিডিওগুলো আপনার খুব ভালো লাগবে। তাদের জীবনযাত্রা, তাদের জীবনধারা আপনার মনে হবে এটাই বাস্তবতা, এভাবেই তারা চলে, এভাবেই তারা গতানুগতিকভাবে তাদের সাংসারিক জীবন চালিয়ে আসছে। কিন্তু একটু গভীরে গেলে আপনারও একসময় বিশ্বাস জন্মাবে এদের জীবন আসলে ক্যামেরার সামনে যা দেখায় সেটা শুধুমাত্র ভিডিও করার জন্য বাস্তবতার সাথে কোনো মিল নেই। নাটক, তাদের জীবন হলো নাটকের মতো সাজানোর চেষ্টা করে, নাটকের মতো উপস্থাপন করার চেষ্টা করে, যেন প্রতিটা লোক ডেলি ব্লকের নামে তাদের নাটকগুলা দেখে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা নিজেরাও অনেক সময় বুঝতে পারবেন। আমি একটি কথা বলি, এই যে শাহিন অর্থাৎ তিশার বড় ভাই শাহিন, তার ওয়াইফ এবং সাবিনা এসছিল, আনাম খাসি সাবিনা। আর শাহিনকে তো আমরা সবাই জানি অকর্মার ঢেকি, আর বাতাসা কাঠি অর্থাৎ পাতা কাঠি হলো এই যে শাহিনের বউ। তারা এসছিল কে কাকে দেখতে? তানজিলার ছেলের আকিকা উপলক্ষে। তখন বলেছে যে আমরা এসছি খালি হাতে আসিনি, আমরা এসছি কি ভেবেছেন খালি হাতে আসবো নাতি দেখতে? কথাগুলি কে বলেছিল জানেন? পাতাকাঠি। খুব আর্ট করে কথাগুলো বলেছিল। মনে হয়েছিল তাদের না জানি কত টাকার ঢলাঢলি এখান সেখান থেকে বেয়ে পড়ছে। তারপর শো করলো কি একটা চেন। হ্যাঁ, এই যুগে অর্থাৎ 1,60,65,000 টাকা যেখানে স্বর্ণের ভরি, সেখানে একটা চেন দেওয়া সত্যি অবাক হওয়ার বিষয়, সত্যি চমকদার হওয়ার বিষয়। আমরা খুব অবাক হয়েছি যে একটা অকর্মা ঠেকি শাহিন তার বউ কিছু উপার্জন করে এই ইউটিউব থেকে, সেখান থেকে সে সংসার চালায়, দুটো বাচ্চার খরচ চালায়। তার মেয়েটা অসুস্থ, মাঝে মাঝে মেডিকেলে নিয়ে যেতে হয়। সে মাঝে মাঝে সে একটা জুতোর দোকান দিয়েছিল, জুতোর দোকানের পুরো টাকাটা হাফিস করেছে এই শাহিন। শাহিন সেই টাকাটা নিয়ে কি করেছে তা আজও আমাদের সামনে কিন্তু আসেনি। কথাটা বলেছিল শাহিনের বউ যে আমার দোকান দিয়েছে, সেই দোকানটা পুরোপুরি বিক্রি করে দিয়েছে শাহিন, তারপর টাকাটা নিয়ে সে কী করেছে সে জানে না, টাকাটা তার হাতে এসে পৌঁছায়নি। তাই নিয়ে ভীষণ গণ্ডগোল হলো। আমরা দেখলাম বাড়ি থেকে বের হয়ে আসলো। যতটুকু জানা যায় শাহিন নাকি চরিত্রহীন, শাহিন নাকি বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, যার জন্য তার বউ রাগ করে ওই বাড়ি থেকে, ছেলে মেয়ে মানুষ হবে না অমন বাপের কাছে থাকলে, এমন স্বামীর নির্যাতনে থাকলে ছেলে মেয়ের মানসিক বিকাশিত হতে পারবে না, সব কিছু মিলে সে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিল। জমজমাট ছিল তখন ফেসবুক শুধুমাত্র এই কথাটা নিয়ে যে তাদের মধ্যে অতি শীঘ্রই ডিভোর্স হতে যাচ্ছে। হ্যাঁ, সেই ডিভোর্স হওয়া ছেলেটা আজ শাহিনের ঘরে, মানে শাহিনের সাথে ওই পাতাকাঠি মিসেস শারমিন, তার নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, তালাকপ্রাপ্ত হতে যাচ্ছিল। তিনি নাকি কখনো সংসার করবে না, এ ধরনের কথা ক্যামেরার সামনে তার হাজবেন্ডকে ধুয়ে দিয়েছিল। তার হাজবেন্ড যত ধরনের বাজে কাজ আছে, মেয়েদের কাছে যাওয়া থেকে শুরু করে টাকা পয়সা দিয়ে তাস খেলা, টাকা পয়সা ওড়ানো কিংবা নেশাগ্রস্ত হওয়া, সব ধরনের অপবাদই সে তার স্বামীকে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর সত্য কখনো চাপিয়ে রাখা যায় না। আসলে এই কথাগুলো বলতো শুধুমাত্র ভিউ ধরার জন্য। আমরা পরবর্তীতে জানতে পারলাম, তাকে দেখতে পেলাম শাহিন তার ঘরে ও আসা যাওয়া করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। শাহিনকে অন্য ঘরে রেখে সে কী করছে, সে এসে দর্শকদের সামনে সিম্প্যাথি নেওয়ার জন্য সে সিঙ্গেল মাদার সেজে দর্শকদের সামনে সে শাহিনের বদনাম করছে। এদের দ্বারা তাহলে কি না সম্ভব?
একজন হাজব্যান্ডকে দুর্নাম করছে, অপর সাইডে দরজা আটকিয়ে হাজব্যান্ড ছেলে মেয়েকে বসিয়ে রেখে টাকা ইনকাম। আর এসব ফন্দি কে করে জানেন? তিশা স্ক্রিপ্ট লিখে দেয়, কি বলবে না বলবে, তিশা কার ঘরে কিভাবে ভিউ ধরতে হবে সব প্ল্যান শখ কিন্তু কে আঁকে জানেন? তিশা। আর এই তিশাই নাকি এই যে তারা চলে পাবনাতে আসছে, এটাও নাকি তিশার জন্য তারা এসছে। হ্যাঁ, গতদিন শারমিন একটা ভিডিও ছেড়েছে, তাকে মানে সে বলেছে যে আমরা আসতে চাইনি, হুটহাট করে ডিসিশন হলো। আমি জানি যে তানজিলার বাচ্চা দেখতে যাবে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার হাজবেন্ড, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার দুটো বাচ্চা ছোট, কথার মধ্যে যথেষ্ট যৌক্তিকতা আছে, যেহেতু আসলেই তো তার দুটো বাচ্চা ছোট। হঠাৎ করে সাবিনাকে নাকি তিশা ফোন দিয়েছে যে তানজিলার এরকম আকিকা হবে তার ছেলে, তোমরা আসো। তখন সাবিনার মন ঘুরে গেল এবং সাবিনা নাকি তখন শাহিনের এই ওয়াইফকে যে বলল যাবার জন্য, যে ভাবি চলেন আমরা যাই, তখন তার মনে হলো যে যাওয়া মানে মত ঘুরে গেল যে যাবে কি যাবে না। ইতিমধ্যে সে নাকি যেখানে টাকা তার আসে, এই ইউটিউবের ইনকামের টাকা তার জমে, সেই ব্যাংকটা নাকি মাঝে মাঝে ডিস্টার্ব করে, টাকা থাকে না, ঈদের আগ মুহূর্তে টাকা নাও থাকার কথা গ্রামগঞ্জে। যাই হোক, সে তখন বলল যে আমার টাকার জন্য আমি আসতে চাইনি, বাট আমাদের যে কোনো মুহূর্তে সকল ধরনের বিপদে হাত বাড়ালেই টাকা পাওয়া যায় তিশা এবং তিশার হাজবেন্ড অর্থাৎ আমার বড় ননদ নন্দায়ের কাছে। তারা নাকি টাকা পাঠিয়ে দিয়েছে যে তোমরা আসো, তানজিলার ছেলের আকিকা হবে, সেখানে তুমি সাবিনা আসো। তাই তারা হুট করে শাহিনকে নিয়ে চলে আসলো। আমার কথা হলো, টাকা নিয়ে তোমরা কোন সাহসে একটা চেন কিনতে গিয়েছো? আসা যাওয়ার খরচ বাদই দিলাম, সেটা একজনের কাছ থেকে ধার দেনা করে অবশ্যই 10, 15, 20 হাজার টাকা ম্যানেজ করা যায়, কিন্তু একটা চেন কিনতে তো কম করে হলেও, মানে আমি যদি ধরি এ সময় যদি একটা চেন একটা ছেলেকে দেখলাম গলায় পরিয়ে দিল মাথার ভিতর দিয়ে, আর একটা বাচ্চার মাথার ভিতর দিয়ে চেন গলিয়ে গলায় দিতে হলে, মানে গলায় পরিয়ে দিতে হলে কম করে হলেও 8 আনা সোনা ওখানে দরকার। আর 6 আনা 7 আনায়ও হয়, বাট চেনটা থেকে পাতলা। শাহিন যে চেনটা দেখিয়েছে ক্যামেরার সামনে এনে, সে চেনটা বেশ মোটা ছিল, কখনোই ওটা 8 আনা 9 আনার নিচেই নয়, অর্থাৎ 70 থেকে 80 হাজার টাকা অনাসে ওই চেনটার দাম। তো আমার কথা হলো, যে মেয়ের টাকা নেই, যে মেয়ে আসা যাওয়ার খরচ নেই, যে মেয়ে টাকা আটকে গিয়েছে, সেই মেয়েকে কত টাকা ধার দিয়েছে, চেন কেনার জন্য কত টাকা দিয়েছে তিশার হাজবেন্ড অর্থাৎ বাপ্পি, এটা কি প্রশ্ন জাগছে না আপনাদের মনে? আর এই টাকা দিয়ে সে বলবে যে হ্যাঁ তোমরা চেন কিনে নিয়ে এসো, তার ননদকে বলবে যে তোর আসা যাওয়ার খরচটা না হয় আমি পাঠিয়ে দিচ্ছি, আর চেন কিনা তারা বলবে যে কিছু দেখতে যাব, চেন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আর সেই চেনের টাকাটাও তারা পাঠিয়ে দেবে। ধরলাম সেটা ধার, কিন্তু চেনের টাকাটাও তো ধার করে এনে উপহার দিতে হবে। দেখলাম তিশা সাবিনার কাছ থেকে 30 না 3500 টাকা ধার নিয়েছিল, সেটা ক্যামেরার সামনে দিয়ে দিল। তাহলে এই যে এই শাহিনের বউ অকর্মা শাহিন, পাতাকাঠি শারমিন, এরা যে টাকাটা ধার নিল, এরা কি ক্যামেরার সামনেই টাকাটা ওপেন করবে? যখন বলেছে তখন কি দেনাটাও পরিশোধ করবে, নাকি যে চেনটা দেখিয়েছিল চেনটা ছিল অ্যামিটি সোনা? আমার তো মনে হয় এই যে চেনটা শুধুমাত্র ভিডিও করবার জন্যই এই দেখিয়েছে যে তারা চেন উপহার দিচ্ছে, তারা চেন বড় করার জন্য লোকের সামনে, তিশা তার পরিবারকে বড় করার জন্য এই চেনটা একটা নাটক সাজিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই চেনটা একটা নাটক সাজিয়ে, এই চেনটা কখনো সোনার নয়, এই চেনটা আমার মনে হয় যতটা সম্ভব এই চেনটা অ্যামিটি সোনা কিংবা রূপার উপর আজকাল ঝালাই করা কত রকম পাওয়া যায় না, সেরকম কিছু একটা এনে তানজিলার হাতে দিয়েছে, যেটা শুধুমাত্র সাকিবও জানে না, সাকিবের মাও জানে না, হয়তোবা তানজিলা পর্যন্ত জানে, আর জানে তিশা বাপ্পি। একটা জিনিস ফলো করবেন, আপনারা তো ভিডিও দেখেছেনই, সেখানে দেখবেন যে যখন শাহিনের বউ এই চেনটা নিয়ে কথা বলছিল, ছেলের গলায় পরিয়ে দিচ্ছিল, তখন কিন্তু বাপ্পি মুখটা অন্ধকার করেছিল এবং চেনটার দিকে তাকাচ্ছিল না। কিছুক্ষণ পর যখন ছেলেটার গলায় পরিয়ে দেয়, তখন কিন্তু বাপ্পি ওই জায়গা থেকে উঠে চলে যায়। বাপ্পি আসলে এই নকল অভিনয়টা নিতে পারছিল না, এই দেওয়াটা, এই যে তিশার নাটক সাজানোটা আসলে অ্যাকসেপ্ট করতে পারছিল না বাপ্পি।
তাই সে ওই জায়গা থেকে উঠে যায়। আর ওই মুহূর্তে না তানজিলার চেহারার মধ্যেও কিন্তু উচ্ছ্বাস অতটা ছিল না যে একটা চেন পেয়েছে, একটা কিছু দিয়েছে, এরকম কোনো উচ্ছ্বাস কিন্তু ওই মুহূর্তে ও জায়গায় কারোর ছিল না, ছিল শুধু তিশার। আমার তখনই মনে খটকা লেগেছিল কি হতে পারে। বাট গতদিন যখন শারমিন, বাতাকাঠি শারমিন সব কথা ক্লিয়ার করে বলল, টাকা পয়সার কথা বলল, তখনই আমি ধরে নিলাম ঘটনাটা তাহলে এখানেই। ওটা ছিল নকল চেনের উপহার, নাটক। আর এই জন্য ওই জায়গায় যারা উপস্থিত ছিল সবাই মুখটা কালো করেছিল, অতটা উচ্ছ্বাস ছিল না, অতটা আনন্দিত ছিল না। আমার কি মনে হয় জানেন, ওই যে আংটিটা দিয়েছে না, ওই আংটিটা দুজনে শেয়ার করে দিয়েছে। পরবর্তীতে তিশাই নাটক সাজিয়ে ওই চেনটা এনে সবার সামনে বলেছে যে তার বড় ভাই চেন দিয়েছে। ঘটনাটা এখানেই। আর ওদিকে তো চলে এসছে খুকি। খুকি, হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তারা যদি চেন কিন্তু এই চেন কেনার কন্টেন্ট তৈরি করতো আরেকটা, যে কোন দোকান থেকে কিনেছি, কত টাকা দাম নিয়েছে, কত টাকাই সোনা, মানে এই চেনের ওজন ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতো ওই শারমিন। বাট সেটা কিন্তু আমাদের সামনে আসেনি, যেমন খুকি করেছে। খুকি ব্রেসলেট কিনেছে 10,000 টাকা দিয়ে, সেটা সে দেখিয়েছে, ব্রেসলেটটা দেখিয়েছে, কোন সোনার দোকান থেকে কিনেছে সেটাও দেখিয়েছে। আর শারমিন কিন্তু কিছুই দেখাতে পারেনি। তো বন্ধুরা, দেখলাম যে এই যে এতদিন প্রায় 15 দিনের কথাই তো শুনলাম। শাহিন বলল যে 15 দিন ছিল বোনের বাড়ি, 15 দিন থাকার পরও নাকি তাদের আরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারেনি। আর বোধহয় কিছু খাওয়া দাওয়া এটা ওটা নিয়ে গ্যাঞ্জাম বেঁধেছে। কারণ ওই যে বাপ্পি এসে তো পাত পেরে মোটামুটি মন ভরে পেট ফুলিয়ে কোথায় দেশি মুরগি, কোথায় কি আছে, হাঁস মুরগি জবাহ করতে থাকে। বাট তার বাড়িতে আসলে বাজার থেকে পোলট্রি মুরগি, কোথায় ওই যে চুনোপুঁটি মাছ, কোথায় ঝাটকা ইলিশ, খোকা ইলিশ, এসব কোথায় জঙ্গল থেকে শাক পাতা টুকিয়ে টুকিয়ে এনে খাওয়া, এসব খেতে থাকে। কারোর ঘরে যদি অঢেল খাবার থাকে, মাছ মাংস পোলাও বড় মাছ থাকে, সে কখনো মনের ভুলেও জঙ্গল থেকে শাক পাতা তুলতে যাবে না, যেটা সাবিনা করেছে, যেটা ওই যে পাতাকাঠি করেছে। আবার বলেছে যে এসব দিয়েই কি রান্না করে খাবেন, এই দিয়েই কি আজকে রান্না খাওয়া চলবে, এরকম কথাও শোনা গিয়েছে। যেটা গ্রামের মানুষ খেতে খেতে মুখে ওদের এসব খাওয়ার কথা আশায় উচিত না, মাথায় আসা উচিত না। বিশেষ করে পাতাকাঠিতে তো গ্রামে থাকতেও কখনো দেখিনি শাক পাতা এটা ওটা খুঁটে খাটে নিজে রান্না করতে কিংবা খেতে। সাবিনাকে দেখেছি গ্রামের বাড়িতে যে ওরকম শাক পাতা খুঁটে খাটে খেতে, বাট পাতাকাঠিকে কিন্তু আমরা দেখিনি। আর বেড়াতে এসে এরকম খুঁটেই যদি খাবে, কোথায় শাক পাতা পাওয়া যায়, কোথায় কি জঙ্গলে কি পাওয়া যায়, সেই জঙ্গলগুলা ধরে ধরে এনে রান্না করে খেতে হবে, তাহলে বেড়াতে আসা কেন? বেড়াতে আসলে ভরপুর খাবার থাকলে কেউ জঙ্গল খুঁজে খায় না। তো এখান থেকেই বোঝা যায় যে তিশা বাপ্পির আপ্যায়নের আন্তরিকতা কত। আরেকটি কথা না বলেই পাচ্ছি না, যে এরা যে একদিনের হেরফেরে দেখলাম যে গাড়ি করে আনতে গেল ওই যে বাবা মাকে, তিশার বাবা মাকে। হ্যাঁ, একদিন আকপিস করে কেন গেল? পারত তো ওই গাড়িতে করেই তাদেরকে পৌঁছে দিয়ে তার আরেক গ্রুপ এনে এখানে রাখতে। বাট কেন মাঝে একদিন অথবা দুদিন কেন এরকম করলো? 1 দিন থাকা কি খুব কষ্টকর হয়ে যাচ্ছিল সাবিনা আর শাহিনের থাকা, নাকি রাখতে চায়নি বাপ্পি? সেরকম ইঙ্গিতে শাহিন দিয়েছে, তার মাকে বলছিল, তার মা হেসে হেসে গদগদ হচ্ছিল। আর তার মা তো মেয়ের গাড়ি পেয়ে এমন হাসি দিচ্ছিল। আসলে কেন দেবে না? 3টা মেয়েকেই তো সে বাইজি বানিয়েছে, নিজে সর্দারনি সেজেছে শুধুমাত্র এরকম বিলাসীভাবে থাকার জন্য। শেষ বয়সে সে মেয়ে গাড়ি কিনেছে, বাড়ি করে দিয়েছে, ফার্নিচার করে দিবে। তো সেখানে যদি সেই গাড়িতে নাই বা চড়তে পারে, সেই গাড়ির যদি ফ্যাসিলিটি নাই বা পায়, তাহলে আর হলো কি করে? তাই তো সে বলেছে গাড়ি পাঠালে তবে আমি যাব, নতুবা যাব না। অর্থাৎ গাড়িতে চড়াই কিন্তু মূল উদ্দেশ্য। ওই যে তিশার নাতিকে দেখা নয় কিংবা তানজিলার ছেলেকে দেখা নয়, গাড়ি আসবে গ্রামের বাড়িতে, গাড়িতে করে তারা যাবে, গাড়িতে করে খুকি ননদের বাড়ি যাবে, এটাই দেখানোটাই হলো ওদের মূল উদ্দেশ্য। নয় ওই কি যেন বলেছিল, এটা তো যেন তেন নাতি নয়, এটা তো ওই যে পিতাবিহীন মেয়ের, অর্থাৎ পরিচয়বিহীন মেয়ের পেটে জন্মানো নাতি। তো সেটা দেখার শখ খুকের কিংবা ওই যে তিশার মার, এদের কিন্তু এতটা ছিল না, ছিল গাড়ি দেখার শখ। তাই তো তারা বলেছে গাড়ি পাঠালে যাবে, নতুবা যাবে না। তো আমার মাথায় এটাই আসছে না, গাড়ি কেন ইউজ করতে পারলো না শাহিন, সাবিনা? কেন এই 2 ভাই বোনকে বঞ্চিত করা হলো গাড়ির?
থেকে তারা তো পারতো গাড়িটা পৌঁছে দিয়ে ওই গাড়িতে করে এই যে এদের বাবা মাকে আনতে, অর্থাৎ তিশার বাবা মাকে আনতে, তিশার ভাই বোনকে পৌঁছে দিয়ে। তবে কি এই গাড়িটা ওই পর্যন্ত ভাড়াতে গিয়েছিল, কোথাও ওই পর্যন্ত ভাড়া খেটেছে, তাই হয়তোবা ফেরার সময় তাদেরকে নিয়ে ফিরেছে, এমন হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমরা গতকাল দেখলাম যে বাপ্পি তার ভিডিওতে এসে একটু কান্নার ছল দেখালো, বাপ্পারাজের অভিনয়টা ঝালাই করলো। আসলে এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ একটাই, সেটা হলো যে তার বাসায় রমরমা ব্যবসা চলছে, পদ্মা পাড়ের লোকজনকে নিয়ে কন্টেন্ট তৈরি করার, অথচ পাশেই আছে বাপ্পির বংশধরের লোক, চাচাতো ভাই বোন, চাচারা, দাদিরা বহু আছে, তানজিলার দাদিরা, তারা তো আসেনি তানজিলাকে দেখতে, তানজিলার বাচ্চা দেখতে, আর পদ্মাপাড় থেকে লাইন ধরে ধরে চলে আসছে। কেন বুঝতে পারছেন? কারণ তাদের দায়বদ্ধতা নেই। তানজিলা তো ও বংশের কেউ নাই, ওই বংশের অর্থাৎ বাপ্পির বংশের কেউ নয় তানজিলা, তাই তানজিলাকে তারা গুরুত্ব সহকারে দেখছে না। তানজিলা আসলো, তানজিলার বাচ্চা হলো না কি হলো, তাদের অত গুরুক্ষেপ নাই। যখন সবাইকে দাওয়াত দেবে তখন তারা আসবে, সেই দাওয়াতে বা যেচে এরকম আশা কিংবা এরকম তানজিলার উপর টান থাকা, এগুলা তাদের আসলে আসে না। কি করে আসবে? নিজেদের বংশের, নিজেদের ঘরের, নিজেদের কেউ হলে তবে নাই টানটা আসে। তাই তাই তো তিশা দেখাচ্ছে তাদের বাড়ির লোকজনকে। হ্যাঁ, সামনে নাকি ওদের কি একটা অনুষ্ঠান হয়, কি যেন বললো, আগেও দেখেছি করেছে, ওই যে খুকির মেয়ের করেছে, শারমিনের মেয়ের করেছে, ছেলের করেছে, আঠালি খাওয়া নাকি। যাই হোক বন্ধুরা, ওই অনুষ্ঠান হয়তো বা দু একজন আসতে পারে, আশেপাশের লোকজন আসতে পারে। আর ড্রাইভার সাইকুল, সে তো মোটামুটি পালিয়েছে, তাকে তো দেখা যাচ্ছে না। তার বউ আর মেয়ে ওই কন্টেন্ট তৈরি করার জন্য তিশা তিশা করে তাদের পিস পিস ঘুরছে, যখন তখন সেটাও ছুটে যেতে পারে, যেহেতু সাইফুল আর ওই গাড়ি চালায় না, কিংবা সেই চাকরিটা সাইফুলের নেই। তো যাই হোক বন্ধুরা, তো এইসব ঢাকার জন্য, মানে এসবের মধ্যে হঠাৎ করে তাবিয়া তার দাদির কথা বলেছে, তখন তার টনক নড়ল যে হ্যাঁ, তাবিয়া যখন বলতে পারছে যে আমাদের বাড়ির একজন সদস্যকে মিস করছে, তাহলে আমি ছেলে হয়ে আমি কেন একবারও আমার মার কথা বলছি না? একবারও কেন বললাম না যে এই যে আমরা, সে যখন বললো যে ফুল ফ্যামিলি নিয়ে আমরা খেতে বসছি কতদিন পর, তখন কেন বললো না যে ফুল ফ্যামিলি স্বয়ংসম্পূর্ণ হতো আমার মা থাকলে, যেটা তাবিয়া বলল। তাই তখন সে একটা ভিডিও করতে বসলো, কান্নার একটু অভিনয় করলো, কান্না করে বলল সে একা কাঁদে, সে কারোর সামনে কাঁদে না। তোমার একা কাঁদার সময় কোথায়? তোমার তো ওই যে চামচামি করতে, মহিলাদের পেটিকোটের নিচে ঢুকতে ঢুকতেই তোমার জীবন শেষ। তুমি তো, তোমার নামই তো আছে পেটিকোট বাপ্পি। তো পেটিকোট বাপ্পি তার মার বয়ান দিতে এসে তার বউয়ের সাপাই গাইলো। হ্যাঁ, তার বউ তাকে কে নাকি বলেছে তোমার বউ তোমাকে পাত্তা দেয় না। কথা তো ঠিকই, বাপ্পির ভিডিওতে সবসময় মুখ অন্ধকার করে থাকে, কথা না বলতে পারলে ভালোও হয়। বাপ্পিকে কোনো গোনায় ধরে না, মাপে ধরে না। আসলে সাইজে তো বাপ্পি একেবারে বেমানান তার এই যে তিশার কাছে, কারণ তিশা দেখতে মোটি সুটি বুড়ি, মোটামুটি একটা ম্যাডাম বুড়ি যেরকম হয় সেরকম একটা ভাব নিয়ে এসে থাকে। স্বাস্থ্য শরীর তার অর্ধেক, তো ওই যে বাপ্পি যেমন খাটো তেমন স্বাস্থ্য শরীরও তিশার চাইতে কম, সব মিলিয়ে বয়সও কম তিশার চাইতে। তো তিশা এই জন্য না ওকে গনায় ধরে না। তার উপর তিশার ইনকামও ভালো, ধরতে গেলে বাপ্পির চাইতে ভালো। এক সময় তো ভালো ছিল, এখন আসলে আমি ওইভাবে অবজার্ভ করিনি কার ভিউ বেশি কার ভিউ কম। তো যাই হোক, বেশ ভালো অঙ্কের টাকাই ইনকাম করে। আমি তো বলবো সমান সমানই বোধহয় ইনকাম আপাতত চলছে বাপ্পির আর তিশার। তো সব মিলিয়ে তিশা ঘনায় কেন ধরবে? তিশার মাকে গাড়িতে করে আনতে গিয়েছে, সেই জিনিসটা দর্শকরা ধুলাই করবে, সব কিছু মনে করে এসে একটা বাপ্পি মানে বাপ্পারাজের মতো একটা অভিনয় করে, একটু কান্নার ছল করে সে একটা দৃশ্য দেখিয়ে দিল যে না, মাকে তার মনে পড়ে, মাকে তার মিনিটে মিনিটে মনে পড়ে। সেটা দেখে আবার কিছু দর্শক হ্যাবে সিম্পেথি দেখিয়েছে, হাস্যকর। এসব দর্শকরাই কিন্তু ওদেরকে মাথায় করে নাচছে, আবার ওদেরকে ব্যঙ্গ করছে, আবার ওদেরকে উৎসাহ দিচ্ছে। আসলে দোভাজাল কারা জানেন? দর্শকেরা। দোভাজাল কারা জানেন? আমরা। হ্যাঁ, আমরাই ওদেরকে এই পথে, এই জায়গায় নিয়ে এসছি। তাই তো ওরা আজ বিনা পরিশ্রমে গাড়ি বাড়ি করতে পারছে, মানে কি বলবো, বিলাসিতার জীবনযাপন করতে পারছে। যে জীবন তারা বর্তমানে বহন করছে শুধুমাত্র ইউটিউবের জন্য, ইউটিউবের দয়ায়। আর কিছু ভিউয়ার্স আছে ওদের পিছনে লেগে থাকে, আর আমরাও কম না, আমরাও ওদের আলোচনা করে মোটামুটি একটা শিরোনামে নিয়ে এসেছি, একথা কিন্তু অস্বীকার করা যাবে না। আবার এটাও সাথে সাথে সত্য যে আমাদের জন্যই ওরা আরও বেশি নোংরামি করতে পারছে না, ওরা আরও বেশি মানে দেহ প্রদর্শন বলেন, আরও বেশি উশৃঙ্খলা বলেন, সমাজের অপসংস্কৃতিক ওরা তুলে আনতে পারছে না শুধুমাত্র এই সমালোচনা করার চ্যানেলগুলির জন্য।
হ্যাঁ, অনেকেই বলেন যে আপনারাই ওদেরকে হাইলাইট করছেন। হয়তোবা কথাটা সত্য, কিন্তু পাশাপাশি এটা কি দেখছেন না, একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের সমালোচনার জন্য কিছু দর্শক ওদেরকে পাচ্ছে সমালোচনা করতে, ওদের দিকে ফোকাস করতে, এবং ওরাও এই সমস্ত সমালোচনার হাত থেকে রক্ষা পেতে অনেক কিছু অ্যাভয়েড করছে। না হলে না, ওদের জীবনযাত্রা দেখে আপনার নিজেরই লজ্জা লাগতো। ওদের পোশাক আশাক, ওদের উশৃঙ্খলতা আপনাদের সংস্কৃতিকে, আপনাদের দেশের মান ক্ষুণ্ণ করতো। শুধুমাত্র পাচ্ছে না কেন জানেন? এই যে এ ধরনের সমালোচক চ্যানেল থাকার জন্য। তাই যারা এই সমালোচক চ্যানেলগুলোর দিকে আঙ্গুল তোলেন, তাদেরকে বলছি, আঙ্গুল তোলার আগে আমাদেরকে নয়, আপনারা আপনাদেরকে তুলুন। তো বন্ধুরা, এতক্ষণ তো অনেক কিছু বললাম, তো এবার আরেকটি কথা আসা যাক। আমরা দেখলাম সাবিনা হুট করে একটা অ্যালবাম বের করেছে, 12-13 সালের হাতের লেখা একটা অ্যালবাম। ওটা কিন্তু হাতে লেখা ছিল। তানজিলার সবাই যখন আঙ্গুল তোলে তানজিলার দিকে, পরিচয়হীন মেয়ে হিসাবে, ওর কোনো ছোটোবেলার ছবি নাই, বাবা মার সাথে ছবি নাই, তখন সাবিনার টেকনিক করে, তিশা সাবিনা দুজনেই টেকনিক করে একটা অ্যালবাম বের করে দর্শকদেরকে দেখাচ্ছে, যেখানে হাতে লেখা 2011-12 এরকম সাল লেখা। তখন দেখা যাচ্ছে যে তানজিলা খুব, মানে কি বলবো, একটা অনাথ শিশু কোথাও বসে আছে, পথশিশু বসে আছে, টোকাই আমরা ছিন্ন মূল যেসব শিশুদের রাস্তায় এখানে সেখানে বসা দেখি, সেরকম পোশাক আশাক, সেরকম মনের দুঃখ, সেরকম চুলের ছিঁড়ি দিয়ে বসে আছে তিশা। এটা দিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে ওর ছোটবেলার ছবি আছে, কিন্তু ওই ছবিগুলো আরও প্রশ্নবিদ্ধ করলো। কোথায় কোথায় তিশা, কোথায় বাপ্পি? কেন ওই মেয়ে ছিন্নমূল অনাথ শিশুর মতো এখানে সেখানে বসে আছে? চুলের ওই ছিঁড়ি কেন? ওই সালের ছবি তোমার যদি দেখি, তুমি তখন স্কার্ট পরে ওড়না ছাড়া সমুদ্র সৈকতে তোমার হাজবেন্ড ঘুরে বেড়াচ্ছ, আর তোমার মেয়ে টোকার মতো বসে আছে একা একা। ওয়াই? আমাদের প্রশ্ন এটা আসতেই পারে। ছবিগুলা আরও প্রশ্নবিদ্ধ করলো, ক্লিয়ার করে দিল যে এই বাচ্চা কিছুতেই বাপ্পির এবং তিশার দম্পতির নয়। হ্যাঁ বন্ধুরা, ছবিগুলা সেটাই প্রমাণ করেছে। তো আজকে আর এদেরকে নিয়ে কথা বলবো না, চলে আসেন এবার বরগুনা, বরিশাল বিভাগের বরগুনা জেলার তিশার কথা। তিশা বলেছিল ঈদের পর তারা কি করবে, তারা আখির জামাকাপড় পাঠিয়ে দিবে। বাট আখির জামাকাপড় পাঠানোর বিষয় নিয়ে যখন আখির লয়ার কথা বললো, জামাকাপড়গুলা ফেরত চাইলো, আখির জামাকাপড়গুলা পৌঁছে দিতে চাইলো, তখন বলা হলো যে আখিকে 7 লাখ টাকা দিতে হবে এই ড্রেসগুলো নিতে। আপনারা না খুব লাফালাফি করতেন থেকে তাদের এই পোশাক ড্রেসগুলো শপিং এনেছে, বুঝতে পারছেন, টাকা লোন নিয়ে 14 লাখ টাকা ড্রেস তারা লোন করে এনেছে মঞ্জু মার্কেট থেকে। মঞ্জু মার্কেটের ওইগুলা ধার দেনা করে চলতে হলে আখিকে এই ড্রেস নিতে হলে 7 লাখ টাকা দিতে হবে। যদি আখি পেতে চায়, আখিকে 7 লাখ টাকা দিতে হবে। আখি বললো এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই, আমার পক্ষে সম্ভব নয় ড্রেস আনা, তাই আখি ওই ড্রেসগুলার দাবি ছেড়ে দিয়েছে। এমনি কি আখি দেনমোহরের টাকাটাও দিতে পারবে না আপাতত, তার জন্য সময় চেয়েছে আহাদ। আখি সেই সময়টাও দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, তারা বাসা চেঞ্জ করছে, তাদের গাড়ি নেই, তারা কিন্তু গাড়িটা অলরেডি নিয়ে চলে গিয়েছে। যারা যেখান থেকে গাড়ি নিয়ে এসছিল, সেখানের মাসে মাসে যে কিস্তিতে গাড়ি নিয়ে এসছিল, সেই কিস্তি পরিশোধ করতে পারেনি বিধায় গাড়িটা আবার ফেরত দিয়ে আসছে। আর বাসার কথা কি বলবো, বাসা তো চেঞ্জ ওরা বছরে 2-3 বার করছে, কারণ ওরা কোথাও যে স্থায়ী হতে পারে না, ওদের ভাড়া তো বাকি থাকেই, সেই সাথে ঘরের মধ্যে যে কীর্তিকলাপ করে থাকে, আর বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে তাদের কীর্তিকলাপ সবাই দেখছে, যার জন্য বাড়িওয়ালা বলেছে যে ভাড়ার দরকার নেই, ওই যে বলে না লোকে ভিক্ষার দরকার নেই, কুত্তা ঠেকা সেই অবস্থা, যে আমার ভাড়ার দরকার নেই, তোমরা নেমে যাও, মান সম্মান থাকুক আমার এই বাসার। শুধু তাকে নয়, পাশের বাড়ি সেই কুটনি ভাবিকেও বলেছে বাসা ছেড়ে দিতে, সে কুটনি ভাবিও বাসা ছেড়ে দিবে। তো শোনা যাচ্ছে এখন আহাতরা যেখানে বাসা নিয়েছে, বারবার তিশা বলছে বাসাটা খুব সুন্দর, তো দেখা যাক কেমন সুন্দর। আর ভিডিওতে না সেইভাবে রংচং করে ছবি তুললে যে কোনো বাড়িই খুব সুন্দর দেখা যায়। তো তিশা বলেছে যে তার বাচ্চা নিয়ে, অনেকে বলছে যে সম্পদের লোভে সে আরেকটা বাচ্চা নিয়েছে, 10 মাসের বাচ্চা থাকা সত্ত্বেও, এত ছোট বাচ্চা থাকা সত্ত্বেও। তখন বলেছে আহাদের কি আছে, আমরা লোনের উপর চলি, আমরা ধার দেনা করে চলছি, আহাদের কত টাকার সম্পত্তি আছে, আহাদের বাড়িতে যে সম্পত্তি আছে, আমি আমার শ্বশুরকে বলেছি ওটা আখি আর ওই যে তার দীপার যে ছেলে মেয়ে আছে ওদেরকে দিয়ে দিতে। তার মানে বুঝতে পারছেন,
আহাতকেও ইনসাল্ট করেছে তিশা, যে আহাতও ফকিরের ঘরের ছেলে, আহাতও নিম্ন ঘরের ছেলে, আহাতও বস্তির ছেলে, আহাতের কিছুই নেই, রাস্তার ছেলে। একমাত্র বড়লোক বংশীয় ঘরের কে? তিশা আর তিশার মা, যে বছরে 2-3 বার ফার্নিচার বদলিয়ে থাকে। তো বছরে 2-3 বার ফার্নিচার বদলাও, তো এই যে মেয়ের পুরানো ফার্নিচার তো বদলাচ্ছ না কেন? আমরা একটু দেখি, পুরানো ফার্নিচার বদলিয়ে তুমি নতুন ফার্নিচার নিয়ে এসছো, এখনও কেন বদলাচ্ছ না? ওটা তো হয়ে গিয়েছে 5-6 মাস। তো একই ফার্নিচার, তাও আবার পুরানো ফার্নিচার ঘরে তুলেছো, দিয়ে দাও। তোমার বাসায় নাকি দারোয়ান, কাজের বুয়া, আশেপাশে গরিব টরিব থাকলে কেউ চাইলে তাদেরকে দাও, তো দিয়ে দাও, আমরা একটু দেখি, সেগুলো ভিডিও তৈরি করো। লেকচার লেকচার দিতে বাধে না। আর এসব চাপাবাজি লেকচার শুনে কিছু ভিউয়ার্স এদের জীবনধারা ফলো করে সেই ধারায় নিজেদেরকে গড়তে চায়, তাদেরকে সাবধান করব। তাদেরকে বলবো, এদের জীবনে খুবই নোংরা একটা জীবন, এদের জীবনের কোনো মানে হয় না। এরা যা দেখায় সব ধার দেনা, এরা যা দেখায় সব হলো ভুয়া, নাটকের জন্য। নাটক যেমন শুধুমাত্র অভিনয় করে যায়, এরাও ডেলি ব্লগের নামে আমাদের সামনে অভিনয় করে যাচ্ছে। ইউটিউব এখন একটা মিনি পদ্মা হয়ে গিয়েছে। এই মিনি পদ্মা হাতে হাতে যে অনেক ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়ে এইসব অনলাইন জগতে ঝুঁকে পড়ছে, তাদেরকে বলবো আগে নিজের কেরিয়ার গঠন করবো, আগে নিজেকে তোমরা গঠন করো, তারপর তোমাদের যদি পছন্দ হয় অনলাইন জগৎটা, সেটা একটা পার্ট হিসাবে নাও। সেটা মানুষের থাকে না, বিনোদনের অবসর সময় একটু কিছু করি, কেউ একটু গান করে বাজনা করে, সেই হিসাবে নাও। বাট তোমার মূল লক্ষ্য থাকবে তুমি কোথায় পৌঁছাতে চাচ্ছ, তুমি কোন, তোমার লেখাপড়া, তোমার ফোকাস থাকবে জীবন গড়ার, নট অনলাইন। অনলাইনের জীবন